এবার পাকিস্তানে বাণিজ্যিক স্ট্রাইক ভারতের। পাকিস্তান থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ, ঘুরপথেও কোনো পণ্য আসবে না ভারতে। কড়া নির্দেশিকা বাণিজ্য মন্ত্রকের। ভারতীয় বন্দরে পাক জাহাজও নিষিদ্ধ করা হয়েছে। সরাসরি হোক বা ঘুরপথে কোনো পাকিস্তানি পণ্য ঢুকবে না ভারতে, কড়া নির্দেশিকা দিল বাণিজ্য মন্ত্রক। শুক্রবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনো ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বাভাবিকভাবেই ভারতের এই সিদ্ধান্তে চাপে পাকিস্তান। তথ্য অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করেছিল ভারত, যা ভারতের মোট আমদানির মাত্র 0.0001%-এরও কম। অর্থাৎ পাকিস্তান থেকে আমদানি বন্ধে ভারতের কিছুই হবে না, কিন্তু পাকিস্তানের উপর চাপ বাড়বে। আমরা যেমন প্রায় কোনো দিক থেকেই পাকিস্তানের সাথে বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নই, পাকিস্তান কিন্তু অন্য অনেক দিক থেকে আমাদের উপর নির্ভরশীল রয়েছে। মেডিসিনের যে কিছু কাঁচামাল, এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য পাকিস্তানের আমাদের উপর নির্ভরশীলতা ছিল, বা অনেক ফিনিশড গুডস। এখন যেটা হবে বা যেটা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তাদের আমাদের পণ্যগুলোকে অন্য দেশের থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে তারা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খুব প্রেসারের মধ্যে রয়েছে। এর ফলে তাদের নিজেদের অর্থনীতির উপরে প্রেসারটা অনেক বেশি করে বেড়ে যাবে। ভারতের মাটিতেই আঘাত কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং যখন সার্বভৌমত্বের উপর আঘাত হয় তখন ইন্টারন্যাশনাল ট্রিটিস গুলো ধীরে ধীরে বাতিল করা হয়। যেমন আমাদের ইসরায়েলের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এইসব দেশের কাছ থেকে হাই টেকনোলজি পাওয়ার কথা বা পাওয়ার থাকে, কিন্তু পাকিস্তানের কাছে আমাদের কিচ্ছু পাওয়ার নেই। এটা যদি আমরা আস্তে আস্তে না করি, এই ট্রেড বন্ধ বা ইত্যাদি গুলোকে আপাতত না করা হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যাবে। কোনো একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকারকে নিতেই হবে। তার প্রিলুড হিসেবে এগুলো করা হচ্ছে, এবার অ্যাকশন পয়েন্টে যাবে। পাকিস্তান থেকে আমদানি বন্ধে কড়া ভারত, সেই সঙ্গে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজেও নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত। শনিবার জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকম ভাবে কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। এটা একটা সিকিউরিটি মেজার আমি মনে করব। তার কারণ হচ্ছে, আমরা কিছুদিন আগেই দেখেছি বাংলাদেশের পাকিস্তানের ভেসেল বন্ধ ছিল, বহু বছর পরে ঢুকেছে, এবং সেখানে নাকি অনেক আনডিক্লেয়ার্ড গুডসও ঢুকেছে। সুতরাং এটা একটা বিরাট সেফটি মেজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছেন, এর জন্য আমি সত্যিই সাধুবাদ জানাচ্ছি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়। পাকিস্তানের মদতে এই জঙ্গি হানার পরেই কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানিদের ভিসা দেওয়াও বন্ধ করে ভারত। এবার পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে আমদানি বন্ধ করল ভারত। নিউজ 18 বাংলা। পাক রেঞ্জারকে তুলে নিল বিএসএফ। এবার বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসের জালে পাক রেঞ্জার, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে আটক পাক রেঞ্জার। আর 12 দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। এবার ভারতের হাতে আটক পাক জওয়ান। প্রথমে ভারতে অনুপ্রবেশ, আর তারপর অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি তৈরির কারবার। এভাবেই কোটি টাকার মালিক পাক নাগরিক আজাদ হোসেন। আর এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির তদন্তকারীরা। আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক। গত মাসে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে ইডি। তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। কিভাবে এলো এত টাকা? এই আজাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2,62,00,000 টাকা। আর এই টাকার উচ্চ সন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডি আধিকারিকদের। জানা গিয়েছে 2013 সালে ভারতে আসে পাক নাগরিক আজাদ হোসেন। ভুয়ো নথি দেখিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। 1 লক্ষ টাকা খরচ করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে।
জাল নথিতে ভারতে অনুপ্রবেশ, তারপর জাল নথির কারবার খোলে আজাদ। ক্লায়েন্ট সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ইডির দাবি, শতাধিক অনুপ্রবেশকারীর ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে আজাদ। অনেকের ভারতীয় পাসপোর্টও তৈরি করে। প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা রেট। প্যান, এপিক কিংবা আধার কার্ডের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর আজাদের মাধ্যমে পাসপোর্ট করতে খরচ কমপক্ষে 2.5 লক্ষ টাকা। ভিসা নিতে হলে দিতে হবে বাড়তি টাকা। এই জালিয়াতির কারবারে কয়েক কোটি টাকা কামিয়েছে আজাদ হোসেন। নথি জালিয়াতির কারবারের প্রধান ক্লায়েন্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ক্লায়েন্ট ধরতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এজেন্ট এবং সাব এজেন্ট নিয়োগ করে আজাদ। অনুপ্রবেশকারীদের পাসপোর্ট তৈরি করিয়ে দিয়েছেন এই আজাদ। তার বিনিময়ে আজাদ পেয়েছে 2 থেকে 2.5 লক্ষ টাকা এবং আজাদের হয়ে একাধিক এজেন্ট যারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ক্যামেরায় রাজীবের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। 45 বছর ধরে চন্দননগরে থাকেন ফাতেমা বিবি। স্বামী সন্তান নিয়ে কুঠির মাঠ এলাকায় বাস ফাতেমার। চন্দননগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ভোটার 60 বছর বয়সী ফাতেমা। তিনি ভারতের আধার প্যানও তার কাছে রয়েছে। রাওয়ালপিন্ডি থেকে ভারতে ফাতেমা বিবি 1980-তে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে আসে। 1982-তে চন্দননগরের বেকারি মালিকের সঙ্গে বিয়ে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় নিখোঁজ ছিলেন ফাতেমা। পহেলগাঁও হামলার পর পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ। পাকিস্তান থেকে এসে ভারতে থেকে যাওয়াদের খোঁজ শুরু। আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তি চাইছেন পরিবার প্রতিবেশীরা। ওনার বাড়ি ঘর ভাইরা সব এসেছিলেন, তো এসেছিলেন মানুষ। আপনি যান না, আপনি থাইল্যান্ডে যান না, আপনি আমেরিকা যান না ভিসা নিয়ে। ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তারপরে উনি থেকে গেছেন এখানে, মানে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু পুলিশের খাতায় রয়ে গেছে। ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ভোট দিতেন, হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ড আছে, সবই আছে, প্রায় সবই আছে। প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয়। মাটিগাড়ায় সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা। সেনা ক্যাম্পের কাছ থেকে আফগান যুবক গ্রেফতার। ক্যাম্পে ঢোকার আগেই সেনার নজরে আসিয়া খান। ধৃতের থেকে অসমের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স উদ্ধার। মাটিগাড়ায় ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করতে বলেই খবর। এখনো বেয়াদব বাংলাদেশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের 0 পয়েন্ট থেকে 2 যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা, কিন্তু আটকে রাখতে পারেনি। বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পরে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শুক্রবার দুপুরে 2 ভারতীয়কে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। বিএসএফ এর তৎপরতায় শুক্রবার রাতেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস তোমাদেরকে চলে দিতে হবে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গঙ্গারামপুরের গ্রাম অনন্তপুর। এখানেই 0 পয়েন্টে অনন্তপুরের কৃষকদের চাষের জমি রয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে চাষের জমিতে যান অবিনাশ টুডু এবং ফিলিপ সোরেন। তখনই তাদের হাত পা বেঁধে তুলে নিয়ে যায় 12 জন বাংলাদেশি। তাদের পরিবারের লোকেরা এই বিষয় জানায় বিএসএফ কে। একসঙ্গে গিয়েছিলাম। তারপরে কি শুনতে পেলেন? আমি 12টায় চলে আসলাম। 12টায় আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। কারা উঠাই নিয়ে গেল? এই বাংলাদেশি ইয়াগুলো, পাবলিক। বিএসএফ জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন 2 জন। তাদের ধরে ফেলে বিএসএফ। তাদের ছাড়াতেই গঙ্গারামপুরের 2 কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস তোমাদেরকে চলে দিতে হবে। বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পরেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা।